সম্পদের প্রথমে রয়েছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? এখানে কিন্তু রুমের কথা বলেনি, ঘরের কথা বলেছে। তো আপনাদের যদি 2টি ঘর থাকে আর সেগুলোতে 4টি করে রুম থাকে, তাহলেও এখানে নাতে টিক দেবেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি পূরণ করবেন। তো এখনও পর্যন্ত যারা ফর্মটি পূরণ করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। যেহেতু এটি অনেক বড় ফর্ম, প্রায় 12 পাতার, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখলেই পুরোটা আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে অন্নপূর্ণা যোজনা। এটি একটি পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু আপনার পরিবারের সকল সদস্যের তথ্য সংগ্রহ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে সমস্যাটা বুঝতে পারবেন। তো এই প্রথমে বাঁ দিকে রয়েছে বিভাগ আর মাঝে রয়েছে বিকল্প। তো এই মাঝের ঘরে কিন্তু আপনাদেরকে ফর্মটি পূরণ করতে হবে। আর ডান দিকে রয়েছে নির্দেশনা। এই ঘরটিতে বলা হয়েছে কীভাবে ফর্মটি পূরণ করবেন। তো চলুন ফর্মটি পূরণ করে দেখাই। তো আমি বলবো আপনারা পুরো ফর্মটি ইংরেজিতে ফিল আপ করবেন, কারণ এটি সরকারি আধিকারিকরা যখন তাদের ওয়েবসাইটে আপলোড করবে তখন কিন্তু তারা ইংরেজিতে আপলোড করবে। আর আপনি যদি বাংলায় লেখেন তাহলে তারা ইংরেজিতে আপলোড করলে বানান ভুলের সম্ভাবনা থাকবে। তো পারিবারিক পরিচয়ের প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম। তো আপনার পরিবারের যে প্রধান তার নামটি এখানে লিখে দেবেন। আপনাদের রেশন কার্ডে যে পরিবার প্রধানের নামটি লেখা আছে সেটি লেখার চেষ্টা করবেন, না হলে 2 জায়গায় 2 রকম নাম হয়ে যাবে। তো আমি এখানে আমার নামটি পরিবারের প্রধান হিসেবে ব্যবহার করব, তাই এখানে আমার নামটি লিখে দিলাম। এরপর রয়েছে জন্ম তারিখ। আপনাদের আধার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেই অনুযায়ী লিখবেন। আর অনেকেই এই জায়গাতে লিখে দিচ্ছে, এই জায়গাটিতে আপনারা লিখবেন না, এটি লেখার জায়গা নয়। আর এখানে দাগও দেবেন না। এখানে আপনাদের হেড অফ ফ্যামিলির জন্ম তারিখটি লিখে দেবেন। তো আমার এখানে জন্ম তারিখ লিখে দিলাম 6/5/95। দিন মাস বছর এই হিসেবে লিখবেন। তারপর রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ। প্রধানের যে লিঙ্গ সেটিতে টিক দিয়ে দেবেন। তো আমি এখানে পুরুষে টিক দিলাম। এরপর রয়েছে পরিবার প্রধানের আধার নাম্বার। পরিবার প্রধানের যে আধার নাম্বার সেটি এখানে লিখে দেবেন। তারপর রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো এটি যদি থাকে আপনাদের তাহলেই লিখবেন, না হলে এটি লেখার দরকার নেই। তো আমাদের যেহেতু পারিবারিক আইডি নেই তাই এটি NA লিখে দেবো, নট অ্যাপ্লিকেবল। তারপর রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। তো আপনাদের পরিবারে যতজন সদস্য রয়েছে সেটি এখানে লিখে দেবেন, শুধুমাত্র সংখ্যায় লিখবেন। তো এখানে আমি লিখে দিলাম 4। তারপর বলছে ঠিকানা। এখানে আপনারা আপনাদের স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন। আপনারা যদি কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন সেই ঠিকানাটা দেবেন না। তো এখানে ঠিকানায় লিখবেন ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন এবং রাজ্যের নাম লিখে দেবেন। তারপরের অপশানে রয়েছে যোগাযোগ নম্বর। তো এখানে লেখা আছে পরিবারের প্রধানের আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। এবার 9 নম্বরে রয়েছে পরিবারের সদস্যদের নাম। এই জায়গাটিতে কিন্তু অনেকেই অনেক ভুল করছে, এই জায়গাটি আপনারা ভালো করে দেখে নিন। তো প্রথমে রয়েছে পরিবারের প্রধান। এই জায়গায় পরিবারের প্রধানের যে নামটি দিয়েছেন সেই নামটি এখানে লিখে দেবেন, পুরো নামটি লিখে দেবেন। আর ডান দিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। যদি পরিবারের প্রধানের অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে এখানে হ্যাঁতে টিক দেবেন, না হলে এখানে টিক দেবেন না। তারপর রয়েছে সদস্য 1। তো এখানে আমি আমার বাবার নাম লিখে দেবো, তারপর তার জন্ম তারিখ দিয়ে দেবো, আর এখানে লিঙ্ক লিখে দেবো। আর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এখানে আমি লিখে দেবো ফাদার। এবং এখানে আধার নাম্বার লিখে দেবো। তারপর সদস্য 2, এখানে আমি মায়ের নাম লিখব আর জন্ম তারিখ সেম একইভাবে লিখে দেবো। আর এখানে যেহেতু মায়ের অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করব তাই এখানে হ্যাঁতে টিক দেবো। আর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এখানে মাদার লিখে দেবো, আর এখানে আধার নাম্বার লিখে দেবো। তো আপনারা অন্নপূর্ণা যোজনায় যে যে সদস্যের আবেদন করবেন সেই সদস্যের পাশে এখানে হ্যাঁতে টিক দিয়ে দেবেন। তো এরপর রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা সেটি দেখে নেবেন, না থাকলে আধার লিঙ্ক করে নেবেন। তো এখানে প্রথমে রয়েছে HOF, অর্থাৎ হেড অফ ফ্যামিলির ব্যাঙ্ক ডিটেলসটি এখানে দিয়ে দেবেন। কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটি এখানে লিখে দেবেন। আর তার নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন।
আর এখানে আইএফএসসি কোডটি লিখে দেবেন। তো এবার এখানে সদস্য 1 সদস্য 2 যেভাবে আপনারা নামগুলো পরপর লিখেছেন সেইভাবে পরপর ব্যাঙ্ক ডিটেলসটি দিয়ে দেবেন। তো আমি সদস্য 1-এ যেহেতু বাবার নাম দিয়েছি তাই এখানে বাবার ব্যাঙ্ক ডিটেলস লিখব, তারপর মায়ের, তারপর দাদার, এইভাবে পরপর লিখে দেবেন। যেহেতু এখানে পরিবারের সদস্যদের নাম লেখার জায়গা নেই তাই প্রথমে যেভাবে লিখেছেন সেইভাবে পরপর এখানে লিখে দেবেন। এরপরের অপশান রয়েছে এপিক অর্থাৎ ভোটার কার্ড ডিটেলস। হেড অফ ফ্যামিলি এবং সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর সহ লিখে দেবেন এখানে। তো এখানে প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলির এপিক নম্বর। এখানে হেড অফ ফ্যামিলি, এখানে আমার এপিক নম্বর লিখে দেবো। এরপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটি এখানে লিখে দেবেন। এবং প্রথমে যে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 যেইভাবে সাজিয়ে লিখেছেন নামগুলো সেইভাবে এখানে এপিক নম্বরগুলো লিখে দেবেন। এরপর রয়েছে বিভাগ। আপনার হেড অফ ফ্যামিলির যে বিভাগটি রয়েছে সেই বিভাগটিতে এখানে টিক দিয়ে দেবেন। আর এক্ষেত্রে যেহেতু আমার ওবিসি রয়েছে তাই এখানে আমি ওবিসিতে টিক দেবো এবং ওবিসি কার্ডের জেরক্স লাগবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে রেশন কার্ড। রেশন কার্ডের প্রথমে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি এগুলোর মধ্যে আপনার কোনো রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। তো আমার যেহেতু রেশন কার্ড আছে তাই এখানে হ্যাঁতে টিক দেবো এবং এখানে লেখা আছে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। তো আমার যেহেতু রেশন কার্ড RKSY 1 রয়েছে তাই এই RKSY 1-এর ঘরে টিক দেবো। এরপর বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা। তো আমরা রেশন তুলেছি তাই এখানে হ্যাঁতে টিক দেবো। এরপর বলছে সম্পদ। সম্পদের প্রথমে রয়েছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। এখানে কিন্তু রুমের কথা বলেনি, ঘরের কথা বলেছে। রুম হলে কক্ষ লেখা থাকতো। তো আপনাদের যদি 2টি ঘর থাকে আর সেগুলোতে 4টি করে রুম থাকে তাহলেও এখানে নাতে টিক দেবেন। আর যদি আপনার 3টি ঘর থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন। তারপর রয়েছে পারিবারিক জমির মালিকানা। যদি আপনার পারিবারিক জমির মালিকানা থাকে সেক্ষেত্রে জমির রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি লাগবে এবং এখানে হ্যাঁতে টিক দেবেন। এরপর বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এখানে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণটি লিখে দেবেন শতকে এবং রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR জমির নথি এগুলো কিন্তু জেরক্স লাগবে। তারপর বলছে যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। এখানে কিন্তু 2 হুইলার বলেনি, এখানে 4 চাকার বলেছে। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। আর হ্যাঁতে টিক দিলে গাড়ির নাম্বার এখানে লিখবেন আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন আর কোন গাড়ি রয়েছে তার মডেল নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন এবং সরকারি নাকি বেসরকারি সেখানে টিক দেবেন এবং বিমার অঙ্ক এবং প্রিমিয়ারের বিবরণ এখানে লিখে দেবেন। আর যদি না থাকে তাহলে এখানে নাতে টিক দেবেন। এর পরের পেজে দেখুন এখানে লেখা আছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি কর প্রদান করেন তাহলে হ্যাঁতে টিক দেবেন আর না হলে নাতে টিক দেবেন। এরপর বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। যদি প্যান কার্ড থাকে, যদি কোনো সদস্যের প্যান কার্ড থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক দেবেন এবং যার প্যান কার্ড আছে তার নামটি লিখে দেবেন এবং এখানে প্যান কার্ড নাম্বারটি লিখে দেবেন। আর যদি কোনো সদস্যের প্যান কার্ড না থাকে তাহলে এখানে নাম লিখে NA লিখে দেবেন। এরপর বলেছে কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারের সদস্যরা কী কাজের সাথে যুক্ত আছে সেইগুলো জানতে চেয়েছি। কী কাজ করে সেগুলো লেখার প্রয়োজন নেই। আর যদি সেই কাজের কোনো নথি থাকে সেটার জেরক্স জমা দিতে হবে। তো এর পরের পেজটিতে চলে আসবো। এখানে বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো আপনার পরিবারে যতজন সদস্য শিক্ষিত রয়েছে সেটি এখানে লিখে দেবেন আর অশিক্ষিত হলে এখানে লিখে দেবেন। তাই এখানে 4 লিখে দিলাম। পরিবারের প্রধান শিক্ষিত হলে শিক্ষিততে টিক দেবেন আর এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটি লিখে দেবেন। আর যদি কোনো সদস্য অশিক্ষিত থাকে তাহলে অশিক্ষিততে টিক দেবেন আর এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এরপর বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হ্যাঁ হয় তাহলে এখানে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বারটি এখানে লিখে দেবেন আর না হলে নাতে টিক দেবেন এবং যদি হ্যাঁতে টিক দেন তাহলে তার নথি জমা দিতে হবে। এরপর বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি হ্যাঁ হয় তাহলে এখানে তার সদস্য সংখ্যাটি লিখে দেবেন, না হলে নাতে টিক দেবেন। তারপর বলছে কোনো সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন। যদি হ্যাঁ হয়
তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর এখানে জিএসটিআই এর নাম্বারটি লিখে দেবেন, আর না হলে নাতে টিক দেবেন। এরপর বলছে পরিবারের মোট বার্ষিক আয়। পরিবারের সকল সদস্যের মোট বার্ষিক আয়টি এখানে অঙ্কে লিখে দেবেন। সকল সদস্যের মাসিক আয়টি লিখে 12 দিয়ে গুণ করে যেটি আসবে সেটি এখানে লিখে দেবেন। এরপর বলেছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা। যদি আপনারা সিএএতে আবেদন করে থাকেন তাহলে এখানে আবেদন নাম্বারটি লিখে এখানে টিক দিয়ে দেবেন। আর যদি আবেদনটি ইস্যু করা হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটি এখানে লিখে এখানে টিক দিয়ে দেবেন। আর যদি সিএএ এর আন্ডারে না থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয় এই অপশানটিতে টিক দেবেন। এর পরের পেজে চলে আসবেন। এখানে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, সেলফি ক্রেডিট কার্ড এইসব যদি থাকে তাহলে সেই সদস্যের ক্রেডিট কার্ডের নাম্বারটি এখানে লিখবেন, আর আইডির সংখ্যাটা এখানে লিখে দেবেন, আর যে তারিখে কার্ডটি ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটি এখানে লিখে দেবেন। এর পরের পেজে চলে আসবো। এখানে লেখা আছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি বিচারাধীন তাহলে হ্যাঁতে টিক দেবেন এবং মামলার বিবরণ এখানে লিখে দেবেন। আর যদি বিচারাধীন না হয় তাহলে নাতে টিক দেবেন। আর যদি এসআইআর নাম বাদ না পড়ে তাহলে প্রযোজ্য নয় এই অপশানে টিক দেবেন। তো আমাদের যেহেতু কারোর নাম বাদ পড়েনি তাই আমরা প্রযোজ্য নয় এই অপশানে টিক দিয়েছি। এরপরে চলে আসছি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে কিন্তু শিশুর নাম লিখতে হবে এবং কোন ক্লাসে পড়ে সেটি এখানে লিখতে হবে, আর বিদ্যালয়ের নাম এবং কী রকম বিদ্যালয়ে পড়ে, সরকারি নাকি বেসরকারি, সেইগুলোতে টিক দেবেন এবং এখানে লিখে দেবেন। এর পরের পেজে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। উপরে যে শিশুদের নামগুলো লিখলেন সেই শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থাটি কী রয়েছে সেটি এখানে লিখে দেবেন। যদি টিকাকরণ না হয় তাহলে টিকাকরণ হয়নি এই অপশানে টিক দেবেন। আর যদি টিকাকরণ হয়ে গেছে তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এই অপশানতে টিক দেবেন। যদি হ্যাঁতে টিক করেন তাহলে টিকাকরণ কার্ডের আইডিটি লিখে দেবেন। এর পরের পেজে চলে আসবো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। যদি পরিবারের প্রধান কোনো প্রকল্পে টাকা পাচ্ছে তাহলে হ্যাঁতে টিক করতে হবে এবং এখানে প্রকল্পের নামটি লিখে দিতে হবে। তো আমি যেহেতু যুবসাথী পাই তাই এখানে যুবসাথী লিখে দিতে হবে। তারপর সদস্য 1 তিনি যদি কোনো প্রকল্পে টাকা পান এখানে হ্যাঁতে টিক দেবেন আর এখানে প্রকল্পের নামটি লিখে দেবেন। এরকম করে সমস্ত সদস্যের যে প্রকল্পের টাকা পায় সেই প্রকল্পগুলি এখানে লিখে দেবেন। আর যদি কোনো প্রকল্পের টাকা না পায় তাহলে নাতে টিক দেবেন। এরপরের পেজে চলে আসবো। এখানে বলছে ঘোষণা ও সম্মতি। তো এই ঘোষণাটি আপনারা পড়ে নেবেন, তারপর এখানে সম্মততে টিক দেবেন এবং এখানে স্বাক্ষর করে দেবেন। তো ফর্মটি যিনি জমা করবেন তিনি এখানে সই করে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এন্ড অফ ফর্ম। তো 12 ফর্ম অনেকে মনে করবেন এখনও শেষ হয়নি, তাই এখানে লিখিয়ে দিয়েছি এন্ড অফ ফর্ম। তারপর নিচের অংশটি বলেছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই অংশটি আপনারা পূরণ করবেন না আর কেটেও দেবেন না। তো এই ছিল অন্নপূর্ণা যোজনার পুরো ফর্ম ফিল আপ। তো আপনাদের যদি আরও কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা এই চ্যানেলটি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।